নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথার আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, আজকে 21শে জুলাই বাংলায় বোধহয় প্রথমবার আমরা সবাই 21শে জুলাইকে আমরা 4 ভাগে শহীদ দিবস পালন করতে দেখলাম। 3টে ভাগ এই কলকাতায়, আরেকটি ভাগ দিল্লিতে। বিজেপি সরকার নতুন ক্ষমতায় এসছে। তৃণমূলকে মানুষ চায়নি, মানুষ ভোট দেয়নি, তাই জন্যই বাংলায় প্রথমবার বিজেপি সরকার এসছে। তারপর তৃণমূল 2 ভাগে বিভক্ত হয়েছে, আর কত ভাগে বিভক্ত হবে সময় হয়তো বলবে। কিন্তু আজকে 21শে জুলাইতে 2 জায়গায় তৃণমূলের 2টো দল 2 জায়গায় পালন করলো শহীদ দিবস। তার সঙ্গে প্রদেশ কংগ্রেস পালন করেছে শহীদ মিনারে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই যে 2টো ভাগে ভাগ হয়ে আজ পালন করলো শহীদ দিবস, একটা হলো ক্যাথেড্রাল রোডে, যেখানে মমতা তৃণমূল কিংবা কালীঘাট তৃণমূল পালন করলো, এবং আরেকটি হলো মেয়ো রোডে, যেখানে ঋতব্রত তৃণমূল পালন করলো। তো মানুষ এবং শহীদ পরিবারের যারা আছেন তারা না কনফিউজড হয়ে গেছেন যে সত্যিকারের শহীদ দিবস কাদের কাছে যাবেন। যদিও কোনো একটি মঞ্চে তারা ছিলেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু কনফিউজড। কেন কনফিউজড বলছি? কারণ আজকে কালীঘাট তৃণমূলের ক্যাথেড্রাল রোড থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার গুণধর ভাইপো, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, মানুষ তার ক্লিয়ার ম্যান্ডেটে বলে দিয়েছেন, তারা দুজন এবং আরও অনেকে যারা ছিলেন কালীঘাট তৃণমূলে, তারা বক্তব্য রেখেছেন। আমরা প্রথমেই প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেকগুলো কিন্তু পার্ট নিয়ে আমরা আজকের পর্ব আপনাদের সামনে রাখবো। 21শে জুলাই স্পেশাল বলা যায়। প্রথমেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন তার কাটা। কাকে তার কাটা বললেন? তার মাইকে তার, নাকি তার স্টেজে যারা ডেকোরেটরস আছে তাদের কোনো কাজ, না কাকে এক্স্যাক্টলি তিনি মিন করলেন? আমরা এটা নিয়ে কিন্তু বিশ্লেষণ করব। কিন্তু তার আগে ঠিক প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছেন। প্রথমেই এই তার কাটা প্রসঙ্গে কি বলেছেন শুনুন। যেভাবে ভুগিয়েছে আমরা জানি এটা কাদের নির্দেশে হয়েছে। তার কাটা পার্টি বিজেপি পার্টি। এবার মনে রাখবেন, সমস্ত তার কেটে দিয়েছিল। 2টো পার্ট, তার কাটা পার্টি বিজেপি পার্টি, সমস্ত তার কেটে দিয়েছিল। আমরা রিলেট করাবো কারা কারা আছেন আমাদের আজকের প্যানেলে, আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। আমাদের সঙ্গে আছেন অরিজিৎ মুখার্জি, বিজেপি মুখপাত্র অরিজিৎ মুখার্জি। আমাদের সঙ্গে আজকের প্যানেলে আছেন আইনজীবী নীলাভ ব্যানার্জি, এবং আমাদের সঙ্গে আছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। আমি অরিজিৎ, প্রথমেই তোমার কাছে আসবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী একদম পরিষ্কারভাবে বলছেন তার কাটা বিজেপি পার্টি। কত মাস হলো তোমরা সরকার ক্ষমতায় এসছো, তোমরা ইতিমধ্যে তোমাদের তার কেটে গেল কি করে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমরা এটা কোনোদিনও অস্বীকার করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজ্যে বিরোধী নেত্রী হিসেবে লড়াই করেছেন বামফ্রন্টের বিরুদ্ধে, তখন তিনি ডেফিনেট সেই লড়াইটা করেছেন, এবং তার পাশে এক সময় হয়তো মৌখিকভাবে হোক বা ফিজিক্যালি হোক বা ব্যাক সাপোর্ট হোক, ভারতীয় জনতা পার্টির সরকার বা অটলজির সরকার তারা কিন্তু সেই অর্থে তাকে সমর্থন করেছিল, কারণ লড়াইটা ছিল বামের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত 15 বছরের যে অপশাসন, সেই 15 বছরের অপশাসনে তার কেন গলার নলি থেকে শুরু করে কি কি কেটেছে এই সরকার আশ্রিত দুষ্কৃতীরা, সেটা গোটা বাংলার মানুষ তথা গোটা ভারতবর্ষের মানুষেরা জানে। সব থেকে বড় কথা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যারা সমর্থক, তাদের জামায়, আমি আস্তে আস্তে স্টুডিওয়ে দেখলাম রাস্তার মধ্যে তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের জামায় লেখা আমি মমতাপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কত বড় পরাজয় যে তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী যিনি, তার সমর্থকদের লিখতে হচ্ছে জামায় যে আমি মমতাপন্থী তৃণমূল। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তৃণমূল 15 বছরে যে অপশাসন, যে অত্যাচার, যে নৃশংস হত্যাকাণ্ড, যে পোস্ট পোল ভায়োলেন্স, যে সীমাহীন চুরি, স্বাস্থ্য থেকে শিক্ষা, দুর্নীতির পর দুর্নীতি, এবং সেই দুর্নীতির কিংপিন এই তৃণমূল কংগ্রেসের একজন যুব নেতা, যাকে যুবরাজ বলে তৃণমূলের নেতারা ডাকে,
সেই ভাইপো, আমি নাম বলছি না, সেই সীমাহীন দুর্নীতির সেই ভাইপো, যিনি নায়ক, যিনি কিংপিন, যিনি আবার লিপস অ্যান্ড বাউন্সেরও কর্ণধার, আমি সেসব প্রসঙ্গে পরে আসবো। শুধু একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আজকে আমার খুব দুঃখ হলো। দেখুন, ভারতীয় জনতা পার্টির সরকারকে মানুষ ভোট দিয়ে এই বাংলায় সরকারে এনেছে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নটাকে তুলে ধরার জন্য, কিন্তু তারপরেও আমরা বিরোধীদের স্পেস দিই, আমরা বিরোধী শূন্য রাজনীতির পক্ষপাতী নই। আমরা দেখছি তৃণমূলের নেতা নেত্রীরা তারা সীমাহীন গালাগাল করছে বিজেপিকে, বলছে কেন ঋতব্রত তৃণমূলে সবাই চলে যাচ্ছে, কেন কংগ্রেসে সবাই চলে যাচ্ছে। আরে ভারতীয় জনতা পার্টির এটা দায়িত্ব নয় যে কারা কারা অন্য জায়গায় আপনার হাত ছেড়ে চলে যাচ্ছে। ঋতব্রত, আমরা দেখলাম মৃত তৃণমূল ভার্সেস ঋত তৃণমূলের লড়াই। এই মৃত তৃণমূল আর ঋত তৃণমূলের লড়াইয়ে তো বিজেপি ইন্টারফেয়ার করবে না। ভারতীয় জনতা পার্টির সরকার আজকে তাদেরকে স্পেস দিচ্ছে বিরোধিতা করার, কিন্তু আপনারা যেদিন সরকারে ছিলেন, তৃণমূল নেত্রীকে আমি উদ্ধৃত করে বলছি, আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করে বলছি, যে সেদিন বিজেপির পতাকা তোলার জন্য শুধুমাত্র বিজেপি কর্মীর বোনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে বিভিন্ন গ্রামে, বিভিন্ন জেলায়। বিরোধিতার পরিসরটুকু রাখেননি। আপনাদের নেতা অনুব্রত মণ্ডল বলেছিল যদি বিরোধিতা করে তাহলে গাঁজা কেস দিয়ে দাও। না, এখন সে ভালো তৃণমূল না। তাহলে আমি অনিল স্যারের কাছে যাবো, কিন্তু তার আগে অরিজিৎ, তুমি বলছো তোমাদের তার কাটেনি, তাই তো? কে তার কাটে? যদি দেখুন বিরোধিতা করারই হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে বিজেপির 2 মিনিটও সময় লাগতো না। যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায়, আমি নিজে পর্যন্ত সেই লড়াই লড়েছি, দাঁড়িয়ে থেকে ভবানীপুর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি আমরা, এই কর্মীরা লড়াই করে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এত বড় সভার পরিসর এই বিজেপি সরকার করে দিয়েছে। কেন? বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে, অগণতান্ত্রিকভাবে বিরোধীদের কণ্ঠরোধে বিজেপি বিশ্বাসী নয়। বেশ স্যার, আপনি কিভাবে বলবেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে সবাই তার কেটে দিয়েছে এবং বিজেপি তার কাটা পার্টি। বিজেপিকে তার কাটা বললেন, ওনার যা ইচ্ছা, উনি তো অনেক কিছুই বলেন। তার কাটা কথাটা বেঁচেছিল 70-এর দশকে, যেন ওভারহেড ইলেকট্রিকের তারগুলো সব তামার ছিল, তখন তারগুলো কেটে বিক্রি করতো, তখন এই তার কাটা কথাটা উঠেছিল, তার কাটা পার্টি। উনি সেটাকে মনে করেছেন আমি জানি না। উনি তো, ওনার দল এবং উনি মহামহিমময়ী রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় বিজেপি নেত্রীকে যে ভাষায় কথা বলেছেন, কোনো সাংবিধানিক পদে থেকে কোনো মহিলা মুখ্যমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রীর দূর কথা, কোনো মহিলা মুখ্যমন্ত্রী বিশেষ করে এই ধরনের ভাষা বলে, বকারান্ত সকারান্ত, এটা কিন্তু নতুন প্রজন্মের রাজনীতি যারা করছেন তাদের কাছে এটা আদর্শ হয়ে গেছে। তার ফলে কি হয়েছে, ওনার যে কথাগুলো বলেন, উনি নিজেও যে নিজের দলের এমএলএমপিদের কি বলেন সে তো আমি জানি। একজনকে বলেওছিলাম পরিচয়, তোমরা কি করে সহ্য, বলে দাদা আমরা কানে আঙুল দিয়ে ঢুকি, কানে আঙুল দিয়ে বেরোই, কারণ তারা নিজেরা জানে মাইনাস মমতা ব্যানার্জি তাদের কিছু অস্তিত্ব থাকবে না, এটা ঘটনা। এখন এইসব বলছেন উনি, আর এই যে বলছেন আমার তার কেটে দিয়ে গেছে, ওনার কোনো বিশ্বাসযোগ্যতা আছে? উনি প্রথমে যখন মানুষ ওনাকে 11 সালে ভোট দিয়েছিল 2011-এ, উনি তখন নিজেকে প্রজেক্ট করেছিলেন, দুটো ইস্যু মানুষ বিশ্বাস করেছিল। একটা হচ্ছে অনুপ্রবেশ, মানে ইনফিল্ট্রেশন হয়েছে, 77-এর পর থেকে ইনফিল্ট্রেশন হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই, যদি অস্বীকার করে সেটা হচ্ছে মিথ্যা কথা হবে, এটা ঘটনা ঘটেছে, সেইটা উনি বলেছেন। আরেকটা যে সরকার দিয়ে দিতে পারে না 2010-এ বলেছিলেন, সে সরকারের গদিতে থাকার দরকার নেই, কিন্তু সরকারে এসে উনি ইনফিল্ট্রেশনে তো ডক্টরেট করেছেন। ওনার দলের নেত্রীরা বলছেন যারা ঢুকছে সবার রেশন কার্ড, ভোটার কার্ড যেন হয়ে যায়। মানে কোনো সভ্য দেশে কোনো রাজ্যের একটা দল, রাজনৈতিক দল এই ধরনের অনুপ্রবেশ করিয়ে দেশের রাষ্ট্রের নিরাপত্তা, রাজ্যের নিরাপত্তা নষ্ট করে, সে একমাত্র এদের দেখলেই বোঝা যায়। আর ডিএ চুরিতে উনি কত কোটি টাকা দিল্লির আইনজীবীদের দিয়েছেন, ডিএ মারার জন্য ডক্টরেট করেছেন। ওনার আগের পিএইচডিটা জাল হলেও ডিএ মারার ব্যাপারে উনি তো ডক্টরেট করেছেন, উনি ডিএ দিয়েছেন। আর 34 বছরের পরে উনি যখন শাসনের পরে পেয়েছেন, পরিবর্তন হয়েছিল, তখন 1,90,000 কোটি বা এরকম দেনা ছিল, উনি 15 বছরে সেটাকে 4 গুণে নিয়ে চলে গেছেন। কি সুন্দর অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন। আর উনি আজকে তার কাটা করছেন, এ করছেন, পুলিশ প্রশাসন বলছেন ছিল না,
পুলিশ প্রশাসন তো পচিয়ে দিয়ে গেছেন, শুধু পুলিশ প্রশাসন কেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটাকেও পচিয়ে দিয়ে গেছেন। আজকে বিডিওরা মার্ডার কেসে ওয়ান্টেড হয়ে পালাচ্ছে, পুলিশ ধরতে পারবে, এই তৈরি করেছেন। বিডিও আরেকজন মহিলা বিডিও জাহাঙ্গীরকে ডেলিগেট করে দিয়েছেন, জাহাঙ্গীরকে বকলমা দিয়েছেন, আমি জানি না জাহাঙ্গীর বিডিও হয়ে ওনাকে দেখেছেন কিনা জানি না, এইরকম পরিশ্রম করেছেন। বিডিওরা মহামান্য আদালতে গিয়ে ম্যাম করছে, কি বলতে হয় সেটাও জানেন না পঞ্চায়েত প্রধানের পঞ্চায়েত নির্বাচনের পরে। এই তো প্রশাসন দেখে গেছেন উনি। বেশ, নীলাভ, এক আইনজীবী হয়ে কিভাবে ব্যাখ্যা করবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আজকে প্রথম স্টেটমেন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করছি? আজকে 21শে জুলাইয়ের প্রোগ্রাম ছিল। প্রত্যেক বছর দেখতাম 21শে জুলাই মানে ডিম ভাত উৎসব, 21শে জুলাই মানে তৃণমূল নেতারা সব এসি গাড়িতে চড়ছে, 21শে জুলাই মানে পাড়ায় পাড়ায় মদের বৃষ্টি, তৃণমূলের কর্মীরা মদ নিয়ে, মাংস নিয়ে, টিফিন নিয়ে, ডিম ভাত নিয়ে, এবং শুধু তো তাই না, তার সাথে সাথে যত অস্থায়ী কর্মী, টোটোওয়ালা, অটোওয়ালা থেকে শুরু করে বাজারের হকার থেকে শুরু করে সবাইকে জোর করে নিয়ে যাওয়া হতো। সেখানে একজন তথাকথিত যুবরাজ, তোলাবাজ যুবরাজ, একজন নেতা অভিষেক এবং তার পিসি মমতা মঞ্চে উঠতো, সবাই সেখানে দাঁড়িয়ে তাদেরকে সাধুবাদ দিত। সেই মঞ্চে পাগলু ডান্সও হতো, সে মঞ্চে নচিকেতার গানও হতো, কবির সুমনের গানও ছিল, সিরিয়ালের নায়ক নায়িকা ছিল, সব ছিল। শুধু শহীদ পরিবারগুলো ছিল না, শহীদ বাদ দিয়ে অশহীদ যা যা আছে সব আছে। এবং এই মেগা ইভেন্ট করতে কি হয়েছে, এইবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল দলটাকেই শহীদ করে দিয়েছে এবং তৃণমূলকে ক্ষমতাচ্যুত শুধু করা না, করার পরে তৃণমূল ভাঙতে ভাঙতে 3 ভাগে ভেঙেছে এবং 3 ভাগে ভাঙার পরে আজকে 21শে জুলাই নিয়ে 403-এর চুলোচুলির মতো 4 জায়গায় 4টে 21শে জুলাই পালন হচ্ছে। তৃণমূলের লোকেরাও কনফিউজ, একটা নয় কংগ্রেস করছে, সেখানে কংগ্রেসের লোকেরা গেল, মিটে গেল। বাদ বাকি তৃণমূল ভেঙেছে 3 ভাগে বিভক্ত হয়ে। দিল্লির রাজঘাটে দেখছি সেখানে 20 জন এমপি কয়েকজনকে নিয়ে, তার মধ্যে অনেকে যায়নি, তার মধ্যে হয়তো অনেকে যাননি, মানে তাদের যে গ্রুপ 20 জন এমপির, তারা করছে, সেখানে একটা আয়োজন করেছিল এনসিপিআই এর পক্ষ থেকে, সেখানে হলো প্রোগ্রাম। আবার দেখুন মেয়র রোডে বালিশচাটা তৃণমূলের নেতা ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে 21শে জুলাই পালন হচ্ছে। আবার ক্যাথিড্রাল রোডে মমতা ব্যানার্জির নেতৃত্বে 21শে জুলাই পালন হচ্ছে। সব থেকে হাস্যকর কোনটা জানেন? ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে 21শে জুলাই পালনটা একটু বেশি হাস্যকর লাগছে আমার বিশেষত। তো যাই হোক, এখানে সবই হয়, কিন্তু এই যে 21শে জুলাইকে কেন্দ্র করে এই ঘটনাগুলো, তবে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন, উনি এখন সবকিছুতেই প্রাক্তন, রাজনৈতিকভাবে উনি প্রাক্তন হচ্ছেন, ওনার হাত থেকে ওনার পার্টিও বেরিয়ে গেছে। একে একে সাধের বালু, সাধের মদন, সাধের অরূপ, সাধের ববি সবাই ওনাকে ছেড়ে চলে গেছে এখন বালিশচাটা পক্ষ। ভালো তৃণমূল তো এই যে বালিশচাটা পক্ষ, এবার বালিশচাটা আর চটিচাটা পক্ষ, দুপক্ষের আজকে যে কর্মসূচি হলো, আমি একটা কথা বলবো, মমতা ব্যানার্জির উচিত ছিল রাজনৈতিক সন্ন্যাস নেওয়া। দীর্ঘ তার রাজনৈতিক জীবন, কেন্দ্রের মন্ত্রী থেকেছেন, এমপি থেকেছেন, তৃণমূলের সুপ্রিমো থেকেছেন, 15 বছর মুখ্যমন্ত্রীর পদে থেকেছেন, থেকে ভারতবর্ষের সব থেকে ব্যর্থতম মুখ্যমন্ত্রী যদি কেউ থেকে থাকেন তৎকালীন সময়ে, সেই ব্যর্থতার জন্য ওনার নামে 1 নম্বরে লেখা থাকবে। এবং বাংলাকে 15 বছরে যা ক্ষতি করে দিয়েছেন, বাংলার এই ক্ষতি রিকভারি করতে দীর্ঘমেয়াদী সময় লাগবে, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ ওনার 2 মাসের মধ্যে দাঁড়িয়ে উনি বলছেন ডিএ নিয়ে কথা, যিনি আর 15 বছর দিয়ে দেননি, এই কি, এ তো ভূতের মুখে রাম নাম। আমি আসবো তার আগে আপনারা জানেন গতকালকে কিন্তু দিল্লিতে নিটের প্রশ্ন ফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টি সিজেপি কিন্তু সংসদ অভিযান করেছিল, যার জন্য কিন্তু গোটা দিল্লি জুড়ে কিন্তু এক ভ্যান্ডালিজমের সৃষ্টি হয়, যেখানে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। সেই ককরোচ জনতা পার্টিকে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনারা শুনলে চমকে যাবেন। কি বলেছেন শুনুন। দিল্লিতে আপনারা দেখেছেন ছাত্র যুবদের উপর কি অত্যাচার হয়েছে। পার্লামেন্ট থেকে আমি শুনেছি যে প্রধানমন্ত্রী গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেছে। এখানেও মনে রাখবেন, বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব,
কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন, যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছে, এখান থেকেও সব কটাকে পালাতে হবে। অরিজিৎ, ককরোচদের সঙ্গে কিন্তু যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী যান, চাপ কিন্তু বাড়বে। বলো কিভাবে ট্যাকল করবে? দেখুন, সব থেকে মজার কথা, আমি খুব শুনছিলাম, খুব মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, মানে এমন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমি বারংবার বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শোতে একটাই কথা বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ইউএপিএ ধারায় মামলা করা উচিত। কেন বলেছি? মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি সরকারে থাকাকালীন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বিরোধী দলে, অবশ্য জানি না বিরোধী দলে থাকতে পারবেন কিনা, এখন তো তৃণমূল আবার বিভক্ত, তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলে গেছে রাজ্য থেকে, তারপরেও এখন ককরোচের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা আরশোলার উপর নির্ভর করতে হচ্ছে, মানে সিজেপি, ককরোচ জনতা পার্টি নাকি ক্রিমিনাল জাগাও পার্টি, সেটা তো আমি ঠিক বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ওয়েলকাম করছি যে ডিপ স্টেটের দালাল যে ককরোচ জনতা পার্টি বলে অভিযোগ উঠে আসছে, অভিযোগ ডিপ স্টেটের এজেন্টরা এখানে সম্পূর্ণভাবে কন্ট্রোল করছে, ভারতবর্ষের সরকারকে ডিস্টার্ব করে ভারতবর্ষের সার্বভৌমত্বকে হত্যা করার জন্য, না, এখানে আমি ভারত সরকারকে টুকরো টুকরো করার জন্য। আমি একটু ইন্টারাপ্ট করি, ইস্যুটা নিয়ে কিন্তু নিটের যে প্রশ্ন ফাঁস, এটা তো লজিক্যাল ইস্যু, এডুকেশন সিস্টেমের উপর একটা বড় প্রশ্ন। না দেখুন, আমি আবার বলছি, ভারতবর্ষের সরকারের যারা সরকার চালাচ্ছে বিজেপি আমাদের রাজনৈতিক দল, একটা সরকারের যে 2000% তারা একদম র্যাঙ্ক করবে, মানে যে কোনো কাজে একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, একটা কোনো ভুল থাকবে না। আমি ডাইরেক্ট বলছি, যদি সেখানে 1%ও কোনো গলত থেকে থাকে, তার বিরুদ্ধে কোর্ট আছে, অবশ্যই সরকারের বিরুদ্ধে আন্দোলন হতে পারে, অবশ্যই তাদের অধিকার আছে প্রতিবাদ করার, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা বারবার দেখছি, প্রথমে সোনাম ওয়াংচুককে ব্যবহার করা হলো সামনে রেখে, তারপর আমরা দেখলাম যে এটা শিক্ষাক্ষেত্রে দুর্নীতির থেকে অভিযোগটা সরে গিয়ে ভারত সরকারকে ফেলার চক্রান্তে পরিণত হলো, এবং বিজেপি সরকারকে, ভারত সরকারকে ভেঙে টুকরো টুকরো করার যে মানে মনের ইচ্ছায় টুকরে টুকরে জ্ঞান নিয়েছে, সেখানে আমরা দেখছি ড্রামাও হচ্ছে। মানে আমার বলতে লজ্জা লাগছে, সেখানে পর্ন স্টারদের দেখা যাচ্ছে, সেখানে নাচ গান থেকে শুরু করে পিকনিক চলছে। এটা কোনো আন্দোলন বলে মানুষ মনে করে না। যে আন্দোলনের মাধ্যমে শিক্ষার দুর্নীতির কথা উঠে এলো, সেই আন্দোলন পরিণত হলো ভারতকে টুকরো টুকরো করার আন্দোলনে। আর আজকে কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টি থেকে বামফ্রন্ট, তাদের মানে চোখের জল ধরছে না এই ডিপ স্টেটের মদতপুষ্ট আন্দোলনে। আমরা বারবার বলছি, এর বিরুদ্ধে কড়া তদন্ত হওয়া উচিত, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়েলকাম জানাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যদি রাস্তায় নামতে হয়, আমরাও আপনাকে রাস্তাতেই বোঝাবো, আমরাও রাস্তাতেই বোঝাবো। দেখুন, আপনি বিজেপিকে গালাগাল করুন, আমরা মাথা নত করে মেনে নেবো, কিন্তু ভারত বিরোধী শক্তির সাথে যারা হাত মেলাবে, তাদের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ হবে, আপনারা স্বপ্নেও ভাবতে পারছেন না। সবে তো একটা ধর্ষককে উচিত শিক্ষা দেওয়া হলো, সকালে নিয়ে বিকেলে খরচ করা হলো এনকাউন্টার করে। দেখতে থাকুন, যারা যারা এখনো দিল্লিতে বলুন বা এখনো ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিন, যারা রাষ্ট্রবাদী তারা রাস্তায় নামেনি, যারা রাষ্ট্রবাদী তারা যেদিন রাস্তায় নামবে, রাষ্ট্রবিরোধীরা পালানোর পথ পাবেন। বেশ স্যার, কিভাবে বলবেন? ককরোচ জনতা পার্টির ক্ষেত্রে কিন্তু তিনি বলছেন রাস্তার আন্দোলন, তিনি কিন্তু সঙ্গে থাকবেন। অরিজিৎবাবু যেটা বললেন, প্রথমে আন্দোলনটা হয়েছিল প্রশ্নপত্র ফাঁস নিয়ে। একদম, প্রশ্নপত্র ফাঁসে ছাত্রদের ক্ষতি হচ্ছে ঠিক কথা, কিন্তু উনি কি মঙ্গল গ্রহে ছিলেন না অন্য কোনো চাঁদে ছিলেন আমি জানি না। পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থা নিয়ে যা হয়েছে, শিক্ষকদের রিক্রুটমেন্ট নিয়ে, তখন তো উনি আসেননি। এই ককরোচরা কোথায় ছিলেন? বেগুন স্প্রের ভয়ে আসেননি, নাকি বার্ডস অফ সেম ফেদার বলে আসেননি? আর ইনি যেটা বলছেন আমি ওই দলে যা করতে পারি, উনি তো জামাতে সব সমর্থন করছেন, আল কায়দাদের পুষেছেন, এটা নতুন করে কি হবে? উনি তো এগুলো করেছেন। ইন্ডিয়া যখন পাকিস্তানের বিরুদ্ধে রিটালিয়েট করে, তখন উনি সেটার প্রমাণ চান, নিজের দেশের সেনাবাহিনীকে সন্দেহ করেন। পাকিস্তান যেটা পাকিস্তানের পার্লামেন্টে আলোচনা করছে যেটা আমরা করেছি, তারপরে উনি বলছেন তার প্রমাণ চাইছে। আর তারপরে পাকিস্তানে তো এই গত যেটা
পহেলগাঁও ঘটনার পর রিটালিয়েট করতে ওরা তো বলেছেন কারা কারা ওদের পছন্দের, তার মধ্যে তো ওনার নাম করে বলেছেন, যে কটা দল এবং একজনের নাম অরুন্ধতী রায় এবং ওনার নাম বলেছেন। কাজে এর তো বোঝাই যায় উনি কি চেয়েছিলেন, সে তো বোঝাই যাচ্ছে। স্যার বাংলাদেশ পাকিস্তানের বহু উনি লোগোটা করেছিলেন, উনি আমরা পশ্চিমবঙ্গে, আমি এর আগেও বলেছি, পশ্চিমবঙ্গে আমরা কি লিখি WB ইংরাজিতে, বাংলায় লিখি প বিসর্গ ব, কিন্তু উনি তো পটা বাদই দিয়ে দিয়েছিলেন, উনি তো লোগোটা বানিয়েছিলেন ব দিয়ে। সে ব তো দেখে মনে হয় মাথা নেশা করে মাথা ঝুঁকে বসে আছে, ওটা আর্ট নাকি আমি জানি না, অত বড় আর্টিস্ট আমি নই, আমি তো ইন্টারন্যাশনাল মানে আর্টিস্ট নই। ওনার ইন্টারন্যাশনাল সব কিছু, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল স্টেশন সব উনি করেছেন, ইন্টারন্যাশনাল লোগো উনি করেছেন। কাজে উনি তো ইন্টেনশনটা তো বোঝাই যায়, সাবকনসিয়াস মাইন্ডে কি থাকে সেটা মুখে বেরিয়ে যায়। বেশ, নীলাভ, আমি তোমার কাছে আসবো, তার আগে তিনটে অ্যাসপেক্ট আমি তোমাকে জিজ্ঞেস করবো। দর্শকদের আমি আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু অনেক কিছু বলেছেন, আমরা প্রথমেই আপনাদেরকে জানিয়েছি যখন পর্ব আমরা শুরু করলাম। এইবার আপনাদের ব্যাক টু ব্যাক দুটো স্টেটমেন্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকে যা করেছেন ক্যাথিড্রাল রোডে দাঁড়িয়ে আপনাদেরকে শোনাবো। তার মধ্যে তিনি টিএমসি মানে তৃণমূল কংগ্রেসের লোগো, মানে আসল তৃণমূল কারা, সেই লোগো নিয়ে কি বলেছেন, এবং তার ঠিক পরেই বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে কি বলেছেন, ব্যাক টু ব্যাক আমরা আপনাদের সামনে রাখবো, তারপর আমরা ডিসকাশনে আসবো। শুনুন। আর তুমি আমার সিম্বল কাটলে তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব, কিন্তু অনেক রক্তের বিনিময়ে। আর আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারি না আইনত, গাইড জোরে করছে যেভাবে গাইড জোরে ভোট করেছে। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব। নকল বেড়াল তপস্বী হয়ে, বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই, যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা ভরে দেবে, কানায় কানায় পূর্ণ করে দেবে করে। আর আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না, এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। নীলাভ, আমি সবার কাছে যাবো, নীলাভ তোমাকে যেটা জিজ্ঞেস করবো যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন তিনি বলছেন লোগোর জন্য, এবং তার সঙ্গে সব চোরগুলো তো বিজেপিতে চলে গেছে, বলো। দেখুন, প্রথমত উনি ভারতবর্ষের নাগরিক হিসেবে ওনার যদি কোনো কিছু মনে হয় উনি সুপ্রিম কোর্টে যেতেই পারে, যাওয়ার ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই, কিন্তু সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, বা এরপরে উনি ইন্টারন্যাশনাল কোর্টেও যেতে পারেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তো উনি যেখানেই যান সেটা ওনার ব্যাপার, ওনার পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। এখন আমি বললাম না 403-এর চুলোচুলিতে, আর তৃণমূলের অভ্যন্তরীণে 303। তো সেখানে দাঁড়িয়ে কোন তৃণমূলের কোন সিম্বল, জোড়াফুল কার সিম্বল হবে, কার সিম্বল পাশবালিশ হবে, কার সিম্বল নীল সাদা হাওয়াই চটি হবে, সেটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার। এটা নিয়ে ওদের মধ্যে ভাবনা চিন্তা থাকতে পারে, বাংলার মানুষ এটা নিয়ে ভাবছে না। কারণ বাংলার মানুষ এখন বিজেপি সরকার যে উন্নয়নের যোগ্য চালাচ্ছে সেটা নিয়ে ভাবছে। আর দ্বিতীয়ত উনি বলছেন চোরগুলো বিজেপিতে গেছে। আচ্ছা, কোন চোরকে বিজেপি নিয়েছে বলুন তো? আপনার কিরম জানা আছে কোনো চোরকে বিজেপি গলায় মালা পরিয়ে নিচ্ছে? যদি জানা থাকে আপনি দেখাতে পারেন ফুটেজ। আমার দেখার মধ্যে অন্তত নেই যে কোনো চোরকে বিজেপি পার্টিতে জয়েন করাচ্ছে। এবার ওনার কাছ ছেড়ে ওনার পার্টিতে যে সমস্ত চোররা ছিল, মানে তারা যে চোর, তৃণমূল যে চুরি করেছে আজকে উনি স্বীকার করেনি, এটা ভালো লাগলো। আর 15 বছর ধরে তো আমরা বলেছি তৃণমূল চোর, তৃণমূল চুরি করেছে, আজকে উনি স্বীকার করেনি ওনার দলে চোর ছিল, জোর চোর ছিল, চিটিংবাজ ছিল, বাটপাট ছিল, যারা যারা ওনাকে ছেড়ে এবার বালিশের পক্ষে যাচ্ছে। তাহলে তৃণমূলের মধ্যে এখন দুটো ভাবে বিভক্ত, এক পক্ষ চটি চাটা, এক পক্ষ বালিশ চাটা। চটি চাটাদের মধ্যে যে সমস্ত চোররা ছিল ওনার কথায় তারা এখন বালিশ চাটার পক্ষে যাচ্ছে। এর সাথে বিজেপির দূরদূরান্তি সম্পর্ক, উনি বিজেপিকে সবকিছু দেখছেন কেন? মানে বিজেপির কাছে 4ঠা মে পর্যদস্ত হওয়ার পরে মুখ্যমন্ত্রীর পদ গেছে, হাতের থেকে তৃণমূলের সিম্বল গেছে,
বালু গেছে, মদন গেছে, ববি গেছে, অরূপ গেছে, সব গেছে, চন্দ্রিমাও গেছে, বেশ। শুধু রয়েছে হাতে হাতে এই পেন্সিলের মতো ভাইপো। বেশ, সেও আর 2-4 মাস পরে বেশ, হাতটা এই যে রয়েছে। বালিশ চাটার প্রসঙ্গে তুমি বললে, আজকে আমি স্যার আপনার কাছেও আসবো, অরিজিতের কাছেও আসবো। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, অর্থাৎ বালিশ চাটা সম্পর্কে বিস্ফোরক কথা বলেছেন। ঠিক কি বলেছেন শুনুন। ইট বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়, বালিশ চাটা। আমি আর বেশি কিছু বললাম না। স্যার বিসি তো অনেক মানে হয়, বালিশ চাটা আর কিছু বললাম না, মানে দর্শকরাও বাংলার অনুষ্ঠান, বাংলার মানুষের অনুষ্ঠান, কিভাবে ব্যাখ্যা করবেন স্যার, আর কি মানে হয়? না, উনি যেটা বলেছেন সে তো খারাপ কি বলেছেন, যেটা বিসির মানেটা সেটা উনি বলতে চাইছেন না, সকলে বুঝতে পেরেছে, বাচ্চা ছেলেরাও বোঝে। এখন কথা হচ্ছে, আমরা শুনেছিলাম, একটা পড়েছিলাম, যদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, যার যেরকম চিন্তাধারা হয় সে সেরকমই তার প্রকাশ হয়। বেশ। হ্যাঁ, এখন যদি চালুনি ছুঁচে, আর ওনার দোষ নেই কিছু, উনি তো রাজনৈতিক গুরুমা, তার থেকে এইসব ভাষা শিখেছেন। উনি এর আগেও, আমি বারবার বলেছি, কাকে মান সম্মান জানি, সাধারণ লোক তো দূরের কথা, বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী যখন ওনার দলের থেকে বেরিয়ে আসেন, তখন ওনার 80 বছর 90 বছরের বাবা, যাকে শ্রদ্ধা আমরা, তাকে বলছে তোর বাপকে ডাক, দিস ল্যাঙ্গুয়েজ। আর একটা ছবি ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর একটা ছবি ছিল, তৎকালীন মুখ্যমন্ত্রীর সামনে নমস্কার করে করেছেন, সেইটা এক জায়গায় বড় করে দেখিয়ে বলছে, দেখ তোদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জির সামনে হাত জোর করে থাকে। এই যার কালচার, তার থেকে এর চেয়ে বেশি কি আশা করবেন? এর এই যদি এই কালচারের জন্যই তা, যে তারপরে যেটা বলেছেন সেটা সাবজুডিস আছে, কোর্টে চলছে, যেসব ভাষা বলেছেন ওটা সাংসদের ভাষা হতে পারে, জ্ঞান তো অনেক বেশি। উনি সতীদাহ প্রথা লঙ্ঘন করেছিলেন, স্ত্রী মারা গেলে স্বামীদের পুড়িয়ে মেরে দিত, তারপরে আরো অনেক কিছু বলেছেন। বালিশ চাটা নিয়ে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনারা শুনেছেন, সেই নিয়ে আমরা ডিসকাশন করবো। এবং তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রী আরো অনেক কিছু বলেছেন, সেগুলো কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি চালিয়ে আপনাদের শোনাবো এবং বিশ্লেষণ করব। আমি অরিজিৎ তোমার কাছে যাব। বিসি, বালিশ চাটা, এর মানে আর অনেক কিছু হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, বলো কিভাবে ডিফেন্ড করবেন? না দেখুন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একজন নাম্বার 2 বলে নিজেকে তিনি কোনো সময় করতেন, যে তারপরে তো তিনি মালিক হয়ে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আবার সর্বভারতীয় কোনো একটা নাকি পদে ছিলেন, যদিও তৃণমূলই নাকি সর্বভারতীয় দল নয়। তো আমার কথাটা হচ্ছে, এরকম বিলো দ্য বেল্ট পলিটিক্স, এটা কি তিনি পিসির থেকে শিখেছেন? মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন অনিল বসুরা অশালীন আক্রমণ করত, তখন সাধারণ মানুষ তার প্রতিবাদ করত, সমস্ত রাজনৈতিক দল তার প্রতিবাদ করছে। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ঠিক বুঝতে পারছি না, আমার কিন্তু অন্য জিনিস মনে হচ্ছে। আপনারা হয়তো এটাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইসব বলছে, আর আমার কিন্তু অন্য জিনিস মনে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি খুব টেনশনে আছেন? মানে আর কয়েক মাসের মধ্যে বা কিছু সময়ের মধ্যেই কি তার গারদের পেছনে যাওয়ার সময় হয়েছে? আমি ঠিক বুঝতে পারছি না, সেটা সরকার বিচার করবে, কোর্ট আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি থাকুন। আপনার এই যে অপসংস্কৃতি, সেটা ভারতীয় জনতা পার্টির সরকার কখনো এই বাংলায় বা বাংলার সংস্কৃতিতে মিলেমিশে মিল খাওয়াতে দেবে না। আর বারবার বলছি, এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে? এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে? বালিশ চাটা তৃণমূল কি? আমরা তো দেখুন, আমাদের দল তো তাকে নেয়নি এবং নেবেও না, বা এদেরকে অ্যাকসেপ্টও করেনি। কিন্তু আমার কথা হচ্ছে, তোমাদের বি টিম বলছে তো, দেখুন তোমাদের বি টিম বলছে তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললো সেটা নিয়ে আমরা খুব একটা ভাবিত নই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রলাপ বকেন সেটা গোটা ভারতবর্ষের লোক দেখেছে। ওই কাকে যেন তিনি অনশন ভাঙিয়েছিলেন, হ্যাঁ, আর ডিটেলে আমি গেলাম না, ছেড়ে দিন। আমার খুব পরিষ্কার কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি খুব টেনশনে রয়েছেন, এবং সেই কারণেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের বিলো দ্য বেল্ট কথা বলছেন। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এই সায়নী ঘোষ,
এরা যে বিগত দিনে বামপন্থী রাজনীতিতে ছিল বা তাদের যে অপসংস্কৃতি সেগুলো জানার পর তো একসাথে ঘর করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেত্রীরা। তো সুতরাং সেই একই দলে একসাথে ঘর করা রাজনৈতিক দলে, তো রাজনৈতিক সংসার করা, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কাদা ছড়াছড়ি করছেন। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক দল বামফ্রন্ট তারা এই 21শে জুলাই পালন করছে। হাসি পাচ্ছে, নীলাবদা একটু আগে বলছিল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি 21শে জুলাই পালন করছে। যারা 21শে জুলাইয়ে শহীদদের মানে শহীদ করেছেন আর তার রাজনৈতিক দলে, শুনুন 21শে জুলাইয়ের গুরুত্ব বা 21শে জুলাইয়ের শহীদদেরকে সেদিনই রাজনৈতিকভাবে হত্যা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেদিনকে মনীষ গুপ্তের মতো লোককে বিধায়ক করেছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এখতিয়ার নেই কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা নেত্রী সম্পর্কে এরকম কুরুচিকর মন্তব্য করা। আগামী দিনে আজকের যে মন্তব্য, সে মৃত তৃণমূল হোক আর ঋত তৃণমূল হোক, প্রত্যেক নেতাকেই বলছি তৈরি থাকুন। ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারীর যে পশ্চিমবঙ্গে সরকার চলছে সেই সরকার কঠোর পদক্ষেপ নেবে। বেশ নীলাভ, আমি তোমার কাছে আসবো। ককরোচ জনতা পার্টি নিয়ে তোমার রিয়াকশনটা বাকি ছিল, দর্শকরা জানতে চাইবেন, এবং তার সঙ্গে এই বিসি নিয়ে কি বলবে তুমি, বলো। দেখুন, অভিষেক ব্যানার্জি যে মঞ্চ থেকে দেখলাম বললো বিসি মানে বালিশচাটা, এটাই ও বলেছে আজকে, যেটা দেখলাম মানে ওর বক্তব্যতে। এবার ও শুধু বালিশচাটাই বলতে গেছে নাকি অন্য কোনো মিনিং কোনো কথা বলেছে সেটা দর্শকদের ওপরেই ছেড়ে দিলাম, ওটা দর্শকদের বিষয় আর আপনাদের ব্যাপার। তো সেটা নিয়ে খুব একটা বিসি, এসি, কেসি এগুলো নিয়ে আমরা খুব একটা ভাবছি না, বা পিসি নিয়েও খুব একটা আমরা ভাবছি না। কিন্তু আমাদের ভাবনাটা হলো এখানে আজকে 21শে জুলাই নিয়ে এর আগে কি হতো, 21শে জুলাইয়ের ঘটনাটা কি? 21শে জুলাই ঘটনা হচ্ছে 21শে জুলাই 1993 সালে তৎকালীন সময়ের যে বামফ্রন্ট বা সিপিআইএম এর সরকার ছিল, সেই সরকারের অন্যতম আমলা ছিল মনীষ গুপ্ত। যে মনীষ গুপ্তর নির্দেশে সেদিন গুলি চালিয়ে ওখানে 13 জন যুব কংগ্রেসের কর্মীকে মারা হয়েছিল, তাদেরকে শহীদ বলা হচ্ছে। তার পরবর্তীতে দেখুন এই মনীষ গুপ্ত কে হলো, তৃণমূলে ঢুকে মন্ত্রী হলো। মন্ত্রী হওয়ার পর 2016 সালে যখন পাবলিকের দ্বারা রিজেক্টেড হয়ে গেল, ভোটে হেরে গেল, এই হেরে যাওয়ার পরে কি হলো, তাকে রাজ্যসভায় এনে তাকে অ্যাকোমোডেট করা হলো। এবং পরবর্তীতে 15 বছর আমরা কি বললাম, 21শে জুলাইয়ের মঞ্চে পাগলু ডান্স দেখেছি, 21শে জুলাইয়ের মঞ্চে গান শুনেছি, নাচ দেখেছি, আবৃত্তি শুনেছি, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে গ্র্যান্ড এস্ট ওয়েলকাম যাকে বলে সেটা দেখেছি। কিন্তু 15 বছরের শহীদদেরকে বিচার পেতে দেখিনি। এবং সেই 15 বছরের শহীদদের বিচার না পাওয়া, তাদের নিয়ে যে কমিশন হয়েছিল, কমিশন এক চুলো এগোয়নি। অনেক অভিযুক্ত বা দোষীরা ইতিমধ্যেই মারা গেছেন, স্বর্গত হয়েছেন কালের নিয়মে। তাহলে 21শে জুলাই শহীদরা তো বিচারটা পেল না, এবং তাদের সেই বিচার দেওয়ার জন্যেই আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সেই জায়গা খুলে দিয়েছে। শহীদরা চাইলে নতুন করে এফআইআর করতে পারবে, এবং তাদের পরিবার যাতে বিচার পায় সেটা দেখার দায়িত্ব আজকের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী নিচ্ছেন। ভারতীয় জনতা পার্টির এই সরকার পশ্চিমবঙ্গে নিচ্ছে, জনগণের সরকার, ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনগণের সরকার। কারণ দেখুন 13 জন শহীদের সাথে তো রাজনৈতিকভাবে বিজেপির কোনো সম্পর্ক তৎকালীন সময় ছিল না। এখন তাদের পরিবারের কেউ বিজেপিকে ভোট দিতে পারেন, কর্মী সমর্থক হতে পারেন, এটা আমরা ঠিক জানিও না। কিন্তু তৎকালীন সময় মেরেছিল কে? সিপিএম, মরেছিল কে? কংগ্রেস। পরবর্তীকালে সেই কর্মসূচিকে হাইজ্যাক করলো কে? মমতা ব্যানার্জি। এর সঙ্গে তো বিজেপির রাজনৈতিক অবধি দূর দূর সম্পর্ক করে। তারপরেও কিন্তু তাদেরকে আমরা তাদের জাস্টিস দেওয়ার চেষ্টা চালাচ্ছি। আর ককরোচ পার্টি নিয়ে যে মমতা ব্যানার্জি বড় বড় কথা বলছে, ছেলে মেয়েদের ওপর অত্যাচার হয়েছে, এই হয়েছে। দেখুন শিক্ষা দুর্নীতি নিয়ে যখন মুখ্যমন্ত্রী প্রাক্তন মমতা ব্যানার্জি কথা বলেন, তখন সত্যি ঘোড়াগুলোও হাসে। ওই কথা আছে না, আস্তে কয়েন কর্তা ঘোড়ায় হাসছে, তো সেই রকম। কারণ এই রাজ্যের মধ্যে দাঁড়িয়ে দিনের পর দিন যখন শিক্ষা দুর্নীতি চলেছে, দুর্নীতির ফলে যারা চাকরি হারিয়েছেন, যারা যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসেছিলেন, কই মমতা ব্যানার্জি বা কোনো মন্ত্রীদের সাথে দেখা করেনি। কিন্তু আপনি দেখুন ভারতীয় জনতা পার্টির সরকার, দেখুন প্রত্যেকের সাথে কথা বলার এখানে সেই স্বাধীনতা আছে বলে এই ককরোচ পার্টি না, আরশোলা পার্টি না, ইঁদুর পার্টি না, টিকটিকি পার্টি না, সাপ ব্যাং পার্টি, যে পার্টিটাকে সঙ্গে নিয়ে এখন মমতা ব্যানার্জি লড়াই করতে চাইছেন, ওনার ব্যাপার। উনি সাপ ব্যাং ককরোচ কাকে সাথে নেবে, না ব্যাংকের সাথে নেবে, না ইঁদুরকে সাথে নেবে, ওনার ব্যাপার। কিন্তু সেই পার্টির নেতারা
তারা কিন্তু মানে নেতা বলা যায় কিনা জানি না, যাই হোক সেই পার্টির সঙ্গে যারা যুক্ত বা এই মুভমেন্টের যারা নেতৃত্বই বলা ধরে নিচ্ছি, তো তাদের সঙ্গে কিন্তু মাননীয় জেপি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী সাক্ষাৎ করেছে এবং তারা যে যে দাবি নিয়ে সাক্ষাৎ করে এবং সেখানে মোমেন্টো তুলে দিয়েছে, এটাই কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের সাথে পশ্চিমবঙ্গের 15 বছর চলা তৃণমূল সরকারের পার্থক্য। এই সরকারের বিরোধিতা করেও সরকারের মন্ত্রীর সঙ্গে ঠান্ডা ঘরে বসে দেখা করা যায়, কথা বলা যায় এবং একজন মন্ত্রীর পদত্যাগ চেয়েও চিঠিটা দেয়া যায়। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি, এই ককরোচ পার্টির যে নাটক, এই নাটক এবং এই দ্বিচারিতা মিথ্যাচার কিরকম, এই ঘটনা নিটের যে পেপার লিক হয়েছে, এই ঘটনা নিঃসন্দেহে একটা দুঃখজনক ঘটনা। এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত ছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই, মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। তাহলে তারা কি কারণে ওখানে রাস্তায় বসে আন্দোলন করছে? এই আন্দোলনের ফান্ড কি চীন থেকে আসছে, না পাকিস্তান থেকে আসছে, না আইএসআই থেকে আসছে, না আরব দুনিয়া থেকে আসছে, না বাংলাদেশ থেকে আসছে? তাদের ফান্ডিং এ কি এই ককরোচ পার্টি লাফালাফি করছে? আর তাদের যে কাউন্টার পার্ট এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিরা, তারা যারা সিমির সদস্যকে রাজ্যসভায় পাঠায়, তারা কি এদের সঙ্গে যুক্ত? আমি এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী এই হিন্দু ধর্ম সম্পর্কে এক লাইন একটা আমি বলে দিচ্ছি প্লিজ। আমার তাহলে মনে হয় এখন একটা প্রশ্ন জাগছে, এটারও তদন্ত হওয়া উচিত, দেখা উচিত আজকে যে 21শে জুলাই মমতা ব্যানার্জির পক্ষে হয়েছে তার ফান্ডিং কি বাংলাদেশের জামাত থেকে এসেছে না এসআই থেকে? সেটাও দেখার বিষয় এটা। অরিজিৎ আসবো। এই যে হিন্দু ধর্ম সম্পর্কে তুমি বললে এক্ষুনি, আপনাদের শোনাবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী তো অনেক কিছু আজকে বলেছেন, ঠিক এই প্রসঙ্গে রাম মন্দিরের প্রণামী চুরি নিয়েও কিন্তু তিনি বলেছেন এবং পাশাপাশি ব্যাক টু ব্যাক কেন্দ্রীয় সরকারকে প্রেসারে রাখার জন্য ইন্ডিয়ার জোটকে নিয়েও কিন্তু তিনি অনেক বার্তা দিয়েছেন। কি বলেছেন শুনুন। প্রণামী বক্সটা লুট করা ওদের কাজ। অযোধ্যা থেকে বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে রাম মন্দির, রাম নাই, মন্দিরও নাই, সব টাকা রাম নাম হয়ে গেছে। এরা হিন্দুত্ব করবে না হিন্দু ধর্ম করবে? এরা হিন্দু ধর্ম মানে না। আগামী দিন বাংলায় সবাই মিলে জোট আমরা করবার চেষ্টা করব, না করলেও ইন্ডিয়ান অ্যালায়েন্স আমরা একসাথে চলবো। আর আমরা যে শুরুটা করব তার কোনো শেষ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। অনিলদা, আমি আপনার কাছে আসবো। স্যার, হিন্দু ধর্ম মানে না পরিষ্কার মুখ্যমন্ত্রী বলছেন এবং রাম মন্দিরের প্রণামী চুরিনি এবং তার সঙ্গে বলছেন যে ইন্ডিয়ার জোট যদি কেন্দ্রীয় সরকারকে, বিজেপি সরকারকে চাপে রাখতে উনি কোনো কিছু বাদ রাখবেন না। মানে এতটা অ্যাডামেন্সি এবং এতটা কনফিডেন্স এই হারার পরেও। এবং তার সঙ্গে স্যার আমি আপনাকে এটাও জিজ্ঞেস করব, আপনি বলবেন দর্শকদের উদ্দেশ্যে ভালো তৃণমূল আর কালীঘাট তৃণমূলের পার্থক্য বলুন। শান্তনু অনেকগুলো প্রশ্ন তুললেন। উনি বলছেন ধর্ম মানে না হিন্দু মানে, ওনাকে হিন্দু ধর্মের মাথা ঘামাতে হবে না, সনাতন ধর্ম নিয়ে উনি কলমা পড়ছিলেন, রেডিওতে ভালোই ছিলেন, কলমা পড়ছেন, হিজাব লাগাচ্ছিলেন, খুব ভালো। একটা প্রেসিডেন্ট তৈরি করেছেন হিন্দু নামের পরে, উনি ব্যানার্জিটাও লেখেন না, কিন্তু আবার বিধানসভায় বলেন আমি ব্রাহ্মণ। এরা তো কোনটা মানে কোনটা সত্যি কোনটা মিথ্যে তো বোঝাই মুশকিল। আর এখন উনি বলছেন এতে যাব। এখন উনি ইন্ডিয়া জোট যেটাকে চলতি কথা হলে ইন্ডি জোটে ছিলেন, পরে তো ইন্ডি জোটের লোকেরা বিশ্বাস করে। ওনারা যখন রাহুল গান্ধীকে প্রজেক্ট করলেন প্রধানমন্ত্রী হবে, তখন উনি দেখলেন এ তো বিপদ, উনি নিজে প্রধান, তখন ওনাকে হিউমিলিয়েট করলেন। ভারত জোড়ো যাত্রায় ওনাকে সার্কিট হাউস দেননি নর্থ বেঙ্গলে, ওখান থেকে যখন মানে অসন্তোষ প্রকাশ দেন না, আমি ওনার বাবা এইসব ইরিলিভেন্ট কথা তো শুনেছি, ওনার বাবার সঙ্গে ডিউটি আমার আলাপ ছিল, বাবাকে দেখতে সুন্দর, এইসব কথা তো আমরা শুনেছি। কাজেই আর ইন্ডিজোট ওনাকে বিশ্বাস করবে কি না সেটা ইন্ডিজোটের ব্যাপার, ওদের ব্যাপার। সেই সব মাস্তুতো ভাই হবেন কি না, কারা কারা যেন মাস্তুতো ভাই, আমরা শুনেছিলাম দুনিয়ার মজদুর এক হওয়া শুনেছিলাম, এখন আর কারা কারা মাস্তুতো পিস্তুতো ভাই বোন হবে আমরা জানি না, তাতে আমাদের ইন্টারেস্ট নেই। আর তুমি যেটা বলছো ওই ভালো তৃণমূল, আরে তৃণমূল কথাটা এখন ভালো তৃণমূল, মূল তো আর কিছু নাই, মূলটা উপড়ে গেছে। এখন কি হবে জানি না। এখন দেখো
রত্নাকর দস্যু বাল্মীকি হতে পারেন, সূর্য যদি কোনোদিন পশ্চিম দিকে ওঠে সেটাও হতে পারেন, তৃণমূল ভালো হবে এটা সোনার পাথর বাটি, এটা লোকে বিশ্বাস করে না। যারা আছে সামান্য কয়েকজন আছেন তো সেটা এত নেগলিজিবল সেটা দেখেন না। আর কালীঘাট তৃণমূল আমার মনে হয় খুব এই তৃণমূল কথাটায় মানুষ অনেক আশা করে নিয়ে এসেছিল না, 2011। আজকে আরো একটা কিন্তু স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট, আসল তৃণমূল। না, আসল তৃণমূল কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী এই শব্দটাও কিন্তু না, সেটা কোনটা আসল কোনটা নকল আমি তো আগেই বলে দিলাম। ওই তো তৃণমূলের অবস্থা হচ্ছে আবার বেনি মাধব শিলার ফুল পঞ্জিকার মতো, আসল দেখে কিনবে, না, তৃণমূলকে আসল প্রমাণ করতে হচ্ছে। যেটা হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছিলাম, মানুষ 2011-য় একটা আশা নিয়ে এসেছিল, তারপরে এত দুর্গন্ধ বেরিয়েছে, বডি স্প্রেতে যাচ্ছে না। এখন এবার কালীঘাট মন্দিরের তরফ থেকে হয়তো এবার অবজেকশন দেবেন, কোন দিন হয়তো দেবেন যে আর আমাদের সঙ্গে তৃণমূলের নামটা জড়াবেন না, এত দুর্গন্ধ আছে। আমাদের কালীঘাট বিখ্যাত ছিল মায়ের মন্দিরের জন্য, ওটাই থাক, তৃণমূলকে আর জড়াবেন না কালীঘাটের সঙ্গে, কারণ এত দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে, বডি স্প্রে কাজ হচ্ছে না, কোনো আতরের কাজ করবে না। এখন এটা এখন এত দুর্নীতি চুরি, মানে আর বলছে চুরি, মন্দিরের চুরি। আরে মন্দিরের চুরি হয়েছে, চোর ধরা পড়বে, সাজা হবে, কিন্তু নিজেরা যা চুরি করেছেন সেটা হিসাবই নেই এত। তবে একটা কথা, আপনাদের হজম শক্তি অনেক ভালো। আমফানের 1000 কোটি 5 দিন পরেই বলে আমি 5 কোটি ম্যানগ্রেভ কিনেছি, ম্যানগ্রেভ কিনেছি। কোথা থেকে কিনলেন 5 কোটি ম্যানগ্রেভ 5 দিনে? এ তো কারখানায় তৈরি হয় না, কারখানার কারেন্ট বন্ধ ছিল, 5 কোটি ম্যানগ্রেভ, তারপরে 3 কোটি নাকি ভেসে চলে গেল। মানে এইরকমভাবে আর এত কোটি কোটি টাকা বেরোচ্ছে, এর খাটের তলায় 50 কোটি, ওর খাটের তলায় 8 কোটি, ওর 10 কোটি, এ তো আর কেজি কেজি সোনা। এরপরে এনারা সমালোচনার চালু নিয়ে চুচের বিচার না করাটাই আমার মনে হয় মঙ্গল। বেশ, নীলাবু আসবো, কিন্তু তার আগে অরিজিৎ, 2029-এ লোকসভা ভোট, ইন্ডিয়া জোট যদি আবার একসঙ্গে রিমোটিভেট হয়ে যায় তাহলে তো মুশকিল তোমাদের। না, ভীষণ মুশকিল। দেখুন, আমাদের তো ভীষণ ভয় লাগছে, আমরা ভীষণ ভয় পাচ্ছি। মানে সত্যি কথা, এটা ভয়ের ব্যাপার শুধু বিজেপির পক্ষে নয়, দেশের পক্ষে। ডিপ স্টেটের এজেন্টরা যদি অ্যাক্টিভ থাকে গোটা ভারতবর্ষে, যদি বিরোধী রাজনৈতিক দলগুলো নিজের আখের গোছাবার জন্য ভারতীয় জনতা পার্টির সরকারকে ফেলে ভারতবর্ষকে, গোটা রাষ্ট্রকে সম্পূর্ণভাবে একটা মানে অস্থির পরিস্থিতি তৈরি করে দেশদ্রোহীদের পাপেট সরকার তৈরি করার চেষ্টা করে, যেটা স্যার বলছিলেন, তো এটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা সত্যি ভয় পাচ্ছি, আমরা দেশের জন্য ভয় পাচ্ছি, এটা আমাদের পার্টির জন্য ভয় পাচ্ছি না। আমরা বারবার একটাই কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তার দল রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছিল আহমেদ হাসান ইমরান, যেটা নীলাবদা বলল, এটা খুব একটা নেগলিজেন্সির ব্যাপার নয়। আপনারা জানেন যে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল, শুধু তৃণমূল নয়, উমার খালিদ, কানাইয়া কুমার, এদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল কোন কোন রাজনৈতিক দল, ইন্ডাস্ট্রির কোন কোন অভিনেতা, কোন কোন অভিনেত্রী। আপনাকে বুঝতে হবে, দেখুন, বারবার বিভিন্ন জায়গায় এক ডনের নাম উঠে এসেছিল, মুম্বাই ইন্ডাস্ট্রিতে ডনের নাম উঠে এসেছিল। সেই মুম্বাই ইন্ডাস্ট্রির ডনের সাথে তৎকালীন বহু অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টরদের ওঠা বসা করতে দেখা যেত। আমি সেই কোম্পানির নাম বললাম না। তো বর্তমানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের মধ্যে কোনো না কোনো দেশদ্রোহী শক্তি তারা মাথাচাড়া দিচ্ছে। এই প্রবণতাটা শুধুমাত্র তারা করতে পারছে বিরোধী দলগুলোকে কেন্দ্র করে, ভারত সরকারের বিরোধী শুধু নয়, ভারত বিরোধী রাজনৈতিক দলগুলোকে কেন্দ্র করে। কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম, সমাজবাদী পার্টি সহ যারা যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই, কিন্তু যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করার নামে ভারত রাষ্ট্রকে, সার্বভৌমত্বকে আক্রমণ করছে, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাম মন্দির যেদিন আবার নতুন করে প্রতিষ্ঠা করা হলো, সুপ্রিম কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের রায় এলো, মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাম মন্দির যেদিন 500 বছরের ইতিহাসকে পুনঃপ্রতিষ্ঠা করা হলো, সেদিনই একটা র্যালি বার করেছিলেন, আপনাদের মনে থাকবে হয়তো। তিনি ধর্মের বিভেদ ঘটিয়ে, যখন কোনো গন্ডগোল নেই, সব ধর্মের মানুষরা মেনে নিয়েছে যে রাম মন্দিরের যে প্রতিষ্ঠা, পুনঃপ্রতিষ্ঠা, অবশ্যই সেটাকে সম্মান দিয়েছে। আমি শেষ করিনি, সেই জিনিসটাকে অস্বীকার করে মমতা ব্যানার্জি অস্থির পরিস্থিতি তৈরি করে ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছিলেন। তাই দেশদ্রোহী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত হওয়াটা অত্যাবশ্যক প্রয়োজন। আমি কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে আবেদন জানাচ্ছি, এই ককরোচের সাথে যে যে রাজনৈতিক দল যাবে তাদের ডিটেল হিস্ট্রি খুঁজে বার করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কড়াভাবে তদন্ত হওয়া উচিত। বেশ, আমি নীলাবর থেকে শুরু করব, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
এই দুজন কিন্তু আজকে আপনারা জানেন যে দুই তৃণমূল দুই জায়গায় করেছে। এতক্ষণ আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলেছেন সেগুলো আপনাদেরকে শোনাচ্ছিলাম এবং তাই নিয়ে অ্যানালিসিস করছিলাম। এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আর কি বিসি বাদ দিয়েও আর কি বলেছেন ব্যাক টু ব্যাক শোনাবো, এবং তার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কালীঘাট তৃণমূল সম্পর্কে, মানে আসল তৃণমূল সম্পর্কে। আসল তৃণমূল কেন বললাম, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেটাও আপনারা শোনাবো, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন তার তৃণমূলই নাকি আসল তৃণমূল। কিন্তু এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কালীঘাট তৃণমূল আর আসল তৃণমূল নিয়ে কি বলেছেন দেখুন। যারা গেছে আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটা কেউ ফেরত নেবেন না। শহীদ দিবস কোন রিয়ালিটি শোয়ের মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করার মঞ্চ নয়। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, যে রাজনৈতিক লোকেরা এবং সর্বোপরি শহীদ পরিবার তারা পেছনে 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 একেবারে ব্যাকড্রপ অব্দি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। সিরিয়ালের পার্শ্ব চরিত্র অভিনয় করেন, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে, তারা গিয়ে মঞ্চ আলো করে বসেছেন। আর যারা রাজনীতি করেন, যারা জমায়েত করেন, যারা প্রতিদিন কর্মীদের সঙ্গে থাকেন, যারা মিথ্যে মামলা যখন হয় জমি বিক্রি করে কর্মীদের জন্য মামলা ধরেন, ঘোড়া পত্তর দেন, তারা কখনো হচ্ছে তাদের প্রাপ্য মর্যাদা, যোগ্য মর্যাদা পান। নীলাভ, আমরা কিন্তু দর্শকদের সামনে, বাংলার মানুষের সামনে দুই বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, দুই তৃণমূলের দুই বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনালাম। বলো। দেখুন, এখন দুই তৃণমূলের দুই বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম, তবে আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি বলছে সামনে নির্বাচন, সব একজোট হতে হবে। সব একজোট হওয়ার অর্থটা কি? সব একজোট হওয়ার অর্থ পশ্চিমবঙ্গে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন, মিম, আরও যা যা আছে, মিম, সিম, গাজর, মূলো, সবাই এক হতে পারে। তো এরা সবাই কি আলটিমেটলি তো সব জিরো। তৃণমূল আজকের দিনে একটা জিরো, কংগ্রেস জিরো, সিপিএম জিরো, তো হুমায়ুনের পার্টি জিরো, তাহলে সবকটা জিরো। আপনি 5টা শূন্যকে পরপর যোগ করবেন, 5টা শূন্যকে পরপর যোগ করলে সংখ্যা এক হয় না, শূন্যই হয়। ফলে আপনারা সবাই মিলে লড়ুন, আলাদা আলাদা লড়ুন, ভাগে লড়ুন, একসাথে আসুন, যেভাবে আসুন, আপনারা নির্বাচনে জিততে পারবেন না। পশ্চিমবঙ্গের মানুষের স্মৃতিশক্তি অত খারাপ নয়। পশ্চিমবঙ্গের মানুষ ভুলে যায়নি আজ থেকে 3 মাস আগে অব্দি আপনারা কি কি করেছেন। বেশ, 15 বছর আপনাদের ইতিহাস এত সহজে ভুলে যাওয়া যাবে না। আর এই যে ইন্ডিয়া জোট কথার কথা, বা ওদের ইন্ডি জোট, সেই জোটে কারা আছে? ওই কংগ্রেস, সেখানে 55 বছর বয়সের নাবালক যুবনেতা, সেই যুবনেতার নেতৃত্ব কংগ্রেসের অনেকে মেনে নিচ্ছে জানাচ্ছেন না। যে কোনো দিন দেখবেন কংগ্রেসের অবস্থা আজকে তৃণমূলের মতো হয়ে যেতে পারে। কালকে হয়তো কংগ্রেসের মতো থেকে সাংসদরা তারা বিদ্রোহ প্রকাশ করতে পারে। আমি আমার কাছে খবর নেই, এরকম হতেই পারে। আসবো আবার স্যার, খুব সংক্ষেপে, সময় কম। দেখো, আসল নকল আমরা কিছু বলি না। শ্রদ্ধা হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান ছিল, খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী। এই গানটার মাঝখানে একটা লাইন আছে, তোমাদের কোনটা আসল কোনটা নকল, কোনটা শুধু জবরদখল, তোমরা নিজেও বোঝো না। আমি একটা কথা দিয়ে শেষ করতে বলো। চাই। আমার একটাই বক্তব্য যে আজকে 21শে জুলাই 2026-এর 21শে জুলাই, আমি আপনাদের বলছি দেখে রাখুন পরের 2027-এর 21শে জুলাই পর্যন্ত তৃণমূল কংগ্রেস দলটা থাকে কিনা। আমি বলে দিলাম, তৃণমূল তো এইবার 21শে জুলাই বসে বলে গেলাম আপনাদের স্টুডিওয়, পরের 2027-এর 21শে জুলাই অবধি খুব বড় স্টেটমেন্ট বললে। এবং এর মধ্যে আজকে দিল্লিতেও কিন্তু এনসিপিআই, সেটাও তৃণমূলের একটা পার্ট, তারাও কিন্তু আজকে দেখুন যে ছবি আপনারা দেখছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং ইউসুফ পাঠান, এর ভেতর থেকেও কিন্তু বেশ কয়েকজন এমপি তারা কিন্তু ছিল না, তারাও কিন্তু আজকে এই শহীদ দিবস পালন করছে। এবং তার আগে একদম শেষ পর্যায়ের অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন তার তৃণমূলই আসল তৃণমূল। ঠিক কি বলেছেন চলুন। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার
দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না। ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড। খুব সংক্ষেপে তিনজনের কাছেই আসল তৃণমূল কোনটা তাহলে? মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালাম, আজকে তিনি মানতে খুব বাধ্য সংক্ষেপে। হলেন যে তিনি যখন নিজে দাঁড়িয়ে বলছেন আমি আসল তৃণমূল, তার মানে তৃণমূল দলটার আর কোনো অস্তিত্ব নেই। দেখুন, তৃণমূলে আসল নকল বলে কিছু নেই। তৃণমূলে সবই চোর, চোর মানে তৃণমূল, তৃণমূল মানে চোর। এখানে আসল নকল, খাঁটি নকল এই সমস্ত দেখার কোনো জায়গা নেই। স্যার, তৃণমূলের আর মূলটা কোথায়? মূলটা তো উপরে গেছে, শেকড় সমেত উপরে দিয়েছে। এখন দেখা যাক কোনটা যায়। উনি তো বলছেন দেশের শীর্ষ আদালত জানেন, সবেতেই যেতে পারেন। প্রচুর পয়সা ডিএমআর টাকা দিয়ে গেছেন। মার্ডার কেসের আসামিকে বাঁচাতে 22 জন আইনজীবী দিয়েছেন। অসুবিধা কি আছে? কোর্টকেও মানেন না, কোর্টকেও মানেন না। এক সময় কোর্টে কোর্ট বলেছে দিয়ে দিতে, টাটা কোম্পানির বেশ, টাকা ফেরত বেশ, দিতে, বেশ। চাকরি চোরেদের টাকা কিছুই করেন না। বেশ, আমাদের নজর থাকবে সব দিকে। তিনজনকেই, অরিজিৎ, নীলাবোস, অনিল স্যার, আপনাদের তিনজনকেই আজকে ঘন্টাখানেক বাংলার কথা আসবার জন্য অনেক ধন্যবাদ। তাহলে আমরা কিন্তু 21শে জুলাই নিয়েই আজকে দুই তৃণমূলের কি স্টেটাস এবং তারা কি বলতে চাইলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই শহীদ দিবসে কি বললেন আমরা সেই নিয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল যতটা সম্ভব ব্যাখ্যা করলাম, বিশ্লেষণ করলাম এবং আপনাদের সামনে তথ্য তুলে ধরলাম। এবার এই আজকের এই পর্ব নিয়ে আপনাদের চুলচেরা বিশ্লেষণ আপনারাও করবেন, আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জানাবেন। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য একটু থাকুন KTV বাংলা। নমস্কার।